আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ভারতের মোদী সরকারের স্থায়িত্ব কতদিন হবে? তারা কি পূর্ণ মেয়াদে অর্থাৎ ৫টি বছর ক্ষমতায় থাকতে পারবে, নাকি পতন হবে আজ অথবা কাল অথবা আগামী মাসে কিংবা ১ বছর পর? এই বিষয়গুলো নিয়ে সমস্ত ভারতবর্ষে গরম আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে খুব বেশি কাউকে যদি বড় বানানো হয়, তাহলে তার যে পতন এবং তার যে ছোট হওয়ার যে পরিধি, এটি কেমন হয় তা বেলুনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একটি বেলুনকে খুব বেশি যদি ফুলান এবং সেটি যদি ফুটো হয়ে যায়, সেটি কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এটি আমরা সবাই জানি। এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের জন্য তারা যারা খুব বেশি ফুলে গিয়েছিল আমলাতন্ত্রে, রাজনীতিতে কিংবা অন্য যে কোনো সেক্টরে, ইভেন এই যে সাদেক এগ্রোর কথা চিন্তা করেন, আলটিমেটলি এখন এগুলো সব ব্রাস্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সব পালিয়ে বেড়াচ্ছে। তদ্রূপ ভারতীয় রাজনীতিতে একেবারে নরেন্দ্র মোদী গত 10টি বছরে ফুলে ফেঁপে এত বড় বেলুন হয়ে পড়েছিলেন যে তাকে চেনাই যাচ্ছিল না। তিনি কি সম্রাট আকবর, নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তিনি কি মানুষ, নাকি দেবতা? তিনি কি শিব, নাকি গণেশ? তিনি কি সেই মহাভারতের অর্জুন, নাকি দুর্যোধন? তিনি কি ধর্মপুত্র যুধিষ্ঠির, নাকি ইতিহাসের যে হিন্দুত্ববাদের মহানায়ক শিবাজী রাও? এসব নিয়ে গত 10 বছরে মোদি যারা ভক্ত, তারা রীতিমতো তোলপাড় করে ফেলেছে। মোদি কি খান, কিভাবে যোগব্যায়াম করেন, কি ধরনের চোষ পাজামা পরেন, কিভাবে মোদি কোটি পরেন এবং কিভাবে কথা বলেন, বাম হাতে সেই তার যে তিনি ডান হাতে না যেভাবে ঘড়ি পরেন, তার ঘড়ির যে স্টাইল পরার, এটাও লোকজন অনুসরণ করা শুরু করেছিল। এবং সেটা করতে করতে এইবারের যে ভোট হলো, সেই ভোটে একেবারে ফুটো বেলুনের মতো ভারতের গণতন্ত্রকামী জনগণ যে শিক্ষা জনাব নরেন্দ্র মোদীকে দিয়েছেন, ফলে তার জীবনটা একেবারে রীতিমতো তামা হয়ে গিয়েছে। এইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন বৈঠক তিনি করলেন, এই প্রথম দেখলাম যে তিনি শুকিয়ে গেছেন। তার মুখে হাসি ছিল না, প্রাণবন্ততা ছিল না। সেই তুলনায় পার্শ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক প্রাঞ্জল মনে হচ্ছিল, অনেক তার যে ডমিনেশন করার যে ক্ষমতা শেখ হাসিনার, এটি মনে হচ্ছিল যে এইবার মনে হচ্ছিল যে তিনি নরেন্দ্র মোদীর বড় বোন আর নরেন্দ্র মোদী তার ছোট ভাই এইবারের ক্ষেত্রে। তো এটা করেছে ভারতের জনগণ। এর কারণ হলো সেখানে যে কোয়ালিশন সরকারটা হয়েছে খুবই আনপ্রেডিক্টেবল, ইংরেজিতে যদি বলা হয়, অস্থায়ী, অস্থির, অনিশ্চিত, এবং যাদের সঙ্গে মূলত তার সখ্যতা হয়েছে দীর্ঘদিন তাদের সঙ্গে তার বিরোধিতা ছিল, কখনই তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল না। এর ফলে কি হলো, চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার, এই দুজনের সহযোগিতা নিয়ে তিনি যে নির্বাচনে যতটুকু ফলাফল করেছেন এবং এরপর যে কোয়ালিশন সরকার গঠন করেছেন, এটি টিকবে না। এটি একেবারে সবার মুখে মুখে উঠে গিয়েছে। এবং আলটিমেটলি এই জোটের মধ্যে স্পিকার পদ নিয়ে নিদারুণ বৈরিতা এবং খারাপ সম্পর্ক শুরু হয়ে গেছে। এর মধ্যে যিনি উড়িষ্যার প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয়, তিনি তার সমর্থন বিজেপি থেকে উইথড্র করেছেন। এবং মহারাষ্ট্র মানে এই যে মুম্বাই, বোম্বে, ভারতীয় রাজনীতির একেবারে কেন্দ্রস্থল, নিয়ন্ত্রণ। উত্তর ভারতের পরে দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মহারাষ্ট্র। তো সেখানে যে বাল থ্যাকারে ছিলেন, সেই বাল থ্যাকারের সন্তান যিনি এখন শিবসেনা চালাচ্ছেন, তো সেই শিবসেনা তাদের সমর্থন
মধ্যে থেকে প্রত্যাহার করে নিয়েছে। যেখানে অযোধ্যা মানে এই যে রাম মন্দির নির্মাণ হয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলে গেছেন। এবং আরও দুর্ভাগ্য হলো রাম মন্দিরে ফাটল দেখা দিয়েছে, বিশাল ফাটল। এটি নিয়েও হিন্দুদের যে বিশ্বাস, সে বিশ্বাসে মারাত্মক চিড় ধরেছে যে এটা একটা ভুয়া জিনিস হয়ে গেছে। ফলে নরেন্দ্র মোদী সরকারের পতন এখন সময়ের ব্যাপার। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই ঘটনা ঘটে যেতে পারে। আর তাই যদি ঘটে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? অনেকে বলার চেষ্টা করছেন যে নরেন্দ্র মোদীর সহযোগিতা নিয়ে শেখ হাসিনা টিকে আছেন। ঘটনা উল্টো। আমি মনে করি যে শেখ হাসিনা খুব কৌশলে নরেন্দ্র মোদীকে ব্যবহার করেছেন এবং বরং শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অনেক বিষয়ে সহযোগিতা করেছেন, যেটি তার অর্থনীতি, তার রাজনীতি এবং তার আরও অনেক কিছুকে সহযোগিতা করেছে। তো কাজেই নরেন্দ্র মোদীর পতন হলে শেখ হাসিনার কিছু হবে না। এর কারণ হলো তিনি বাংলাদেশের দুর্বল অবস্থানে নেই, বরং সেখানে যদি একটি দুর্বল সরকার ক্ষমতায় আসে, কোয়ালিশন সরকার আসে, নরেন্দ্র মোদী সে আরও দুর্বল সরকার ক্ষমতায় আসে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগের তকদির খুলে যাবে। তকদির খুলে যাবে এই অর্থে যে এখন তাকে যেভাবে চীনের কথায় মাথায় রাখতে হচ্ছে, বাম পকেটে চীন, ডান পকেটে ভারত নিয়ে ঘুরতে হচ্ছে, তো এখন সেগুলো না করে সে একেবারে খালি হাতে সে ছড়ি ঘোরাতে পারবে। এবং ভারতের সাথে আমাদের যে চলমান সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ভারতের উপর চাপ প্রয়োগ করতে পারবে, মারাত্মকভাবে চাপ প্রয়োগ করতে পারবে এবং সীমান্তে চাপ প্রয়োগ করতে পারবে, মায়ানমারের মাধ্যমে, রোহিঙ্গাদের মাধ্যমে, তারপরে আরাকান আর্মির মাধ্যমে চাপ প্রয়োগ করতে পারবে, ট্রেড অ্যান্ড কমার্সে চাপ প্রয়োগ করতে পারবে। এবং ভারতে যদি কংগ্রেস না আসে এককভাবে, বিকজ এখন নতুন নির্বাচন ছাড়া তো আসলে একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবেন এরকম বোঝা যাচ্ছে না। ফলে এটা একটা টানাপোড়েনের সরকার যদি আগামী 4 বছর চলে বা পরবর্তী সময় চলে, এই পুরো সময়টা আওয়ামী লীগ ভারতের উপর ছড়ি ঘোরাতে পারবে। ফলে কি হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের এখন যে বদনাম বা আওয়ামী লীগের যে এখন যে দুর্বলতা, কিংবা আওয়ামী লীগের মধ্যে যে ভারতীয় এজেন্টগুলো ঢুকে গিয়েছে, কিংবা যারা দিল্লির ভয় দেখিয়ে গণভবনে অনেক কিছু করার চেষ্টা করে, বঙ্গভবনে অনেক কিছু করার চেষ্টা করে, এবং দিল্লির ভয় দেখিয়ে আমলাতন্ত্রে যে একটা সিন্ডিকেট, দিল্লিপন্থী সিন্ডিকেট গড়ে উঠেছে, এগুলোর পতন হয়ে যাবে। এবং চীন যেহেতু এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, শুধু বাংলাদেশ নয়, চীন আসলে সারা দুনিয়াতে তাদের ট্রেড অ্যান্ড কমার্সটাই বেশি দেখে, ব্যবসা বাণিজ্য হোক, বিনিয়োগ হোক, এবং তাদের বিনিয়োগ নিরাপদ থাকুক। এর বাইরে চীন সাধারণত কোনো এলাকাতে রাজনৈতিক কর্মকাণ্ড, যুদ্ধ, বিগ্রহ এই সমস্ত জড়ায় না। আফ্রিকার অনেক দেশ রয়েছে যেখানে গৃহযুদ্ধ চলছে, সেখানে চীনের বিনিয়োগ আছে। মায়ানমারে চীনের বিশাল বিনিয়োগ আছে, সেখানে বিরোধী দল থেকে শুরু করে সব পক্ষের সাথেই চীনের সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশও চীনের একই অবস্থা, তাদের সঙ্গে জামাতেরও যেমন সম্পর্ক, আওয়ামী লীগের যেমন সম্পর্ক, বিএনপি সঙ্গে এমন সম্পর্ক, এবং যারাই ক্ষমতায় আসবে অনাগত দিনে তাদের সঙ্গে চীনের কোনো সমস্যা হবে না। চীনের মূল সমস্যাটা হলো ভারত। অর্থাৎ যে ভারতের সঙ্গে এখন আওয়ামী লীগ খুব দহরম মহরম করছে, এই দহরম মহরম করার কারণে চীন তার যে বিনিয়োগ এবং তার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে। এটাই হলো তার মূল সমস্যা। কিন্তু যদি আওয়ামী লীগ দেখা গেল যে ভারতকে দুর্বল অবস্থানে পায় এবং ভারতের উপর ছড়ি ঘোরানোর সুযোগ পায়, যে সুযোগটি অতীতকালে সেই 91 থেকে 96 পর্যন্ত বিএনপি পেয়েছিল, তো তো সেই সুযোগটি যদি পাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে। আর ঘুরে দাঁড়াতে পারলেই এখানে চীনের অবারিত বিনিয়োগ চলে আসবে। 2 নম্বর হলো, ভারতকে যদি এইভাবে দমানো যায়, ভারতের দুর্বল সরকার আসে, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে আওয়ামী লীগ আমেরিকার সাথে ডিল করতে পারবে। এবং আমেরিকা এখন যেভাবে ভারতের হাত ধরে বাংলাদেশে আসছে, আবার দিল্লির হাত ধরে যেভাবে বাংলাদেশকে আমেরিকা ম্যানেজ করতে হচ্ছে, এর ফলে অনেক সিস্টেম লস হচ্ছে এবং অনেক ভুল বোঝাবুঝির তৈরি হচ্ছে। তো সেটি থেকে আওয়ামী লীগ বেঁচে যাবে। ফলে আমি মনে করি নরেন্দ্র মোদীর পতনের সঙ্গে আওয়ামী লীগের কপাল জড়িত।
এবং নরেন্দ্র মোদীর যদি ভারতে পতন হয়, বিজেপি সরকারের পতন হয়, সেখানে একটি দুর্বল সরকার আসে, সেটি প্রথমত আওয়ামী লীগের জন্য খুবই উপকারী হবে। আবার বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে গণতন্ত্রের জন্য কিন্তু একটা শুভ পরিণয় নিয়ে আসবে। আওয়ামী লীগের যদি ধরুন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কারণে পতন হলো, তো কিন্তু ভারত যদি এখানে সেনাবাহিনীকে ইনফ্লুয়েন্স না করে, এখানে যদি নাক না গলায় 111-এর মতো, এরশাদ জমানাতে যেভাবে তারা নাক গলাতো, এরকম যদি নাক না গলায়, তাহলে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতীক হিসেবে গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেটা আওয়ামী লীগের যে বিরোধী পক্ষ, তারাও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ অনেকটা নিরাপদ থাকবে। কিন্তু যদি আওয়ামী লীগের পতন কোনো 111, 211 এইরকম কোনো একটা সিস্টেমের মাধ্যমে হয়ে যায়, বিশ্বাস করেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের একজনেরও পরনে কাপড় থাকবে না, পিঠের চামড়া থাকবে না। পিঠের চামড়া আর গালের চামড়া মোটামুটি সমান হয়ে যাবে। এবং এখন যারা পালাচ্ছে, তখন তারা পালাতেও পারবে না। পালাতে গিয়ে অনেকেই দেখবেন কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, অনেকের ডায়রিয়া হয়েছে, এবং অনেকের যে কী যে একটা অবস্থার সৃষ্টি হবে বলার মতো নয়। ফলে যে কোনো মূল্যে বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভারতের এই যে এখন যে একটা দানব তৈরি হয়েছে, মানে মোদি দানব, এই দানবের পতন হয়ে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। ভারতে যদি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, অটোমেটিক্যালি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং সেই গণতন্ত্র দ্বারা সবার আগে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা আছে, তারা উপকৃত হবে। আর যদি আওয়ামী লীগের পট পরিবর্তন ঘটে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে, তাহলে আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি সবচেয়ে কম হবে। কিন্তু যদি কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের পতন হয়, ভারতে মোদির ক্ষমতা আরও বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগ এখন যে অবস্থা আছে তার চেয়ে অনেক অনেক দুর্বিষহ নিয়ন্ত্রণহীন অবস্থার মধ্যে পড়বে। এবং এখন যেভাবে দুর্নীতিবাজরা, সেটা আসাদ মিয়া হোক কিংবা বেনজির মিয়া হোক, এদের যে সমস্যা হয়েছে এদের ব্যক্তিগত জীবনে, ঠিক একই সমস্যা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সেই সমস্যার মধ্যে পড়বে, এবং তার থেকে বের হওয়ার কোনো পথ পাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।